নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানিয়ে ঠিক সকাল 9টায় নজরে বাংলা নিয়ে মিমি রয়েছে আপনার সঙ্গে। পার্থ চট্টোপাধ্যায়ের পর সব্যসাচী দত্ত ফের তৃণমূলের প্রভাবশালী নেতার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকার সম্পত্তি। পার্থর বান্ধবী অর্পিতার বাড়ি থেকে মিলেছিল 50 কোটি টাকা, আর সব্যসাচী দত্তের বান্ধবীর বাড়ি থেকে মিলল 4 কোটি টাকার সোনা। সব্যসাচীর ব্যাংক লকার থেকেও 3 কেজি সোনা উদ্ধার হয়েছে। বিধাননগরের আপনাদের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো উনারও বান্ধবী বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। মাননীয় বিরোধী দল নেতা, আগে ঠিক করুন কার পক্ষে বলবেন আর কার বিরুদ্ধে বলবেন। সব সোনা 21 সালের পরে কেনা, সব সোনা রসিদ পাওয়া গেছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা সোনার গয়না। এবার রাজ্যের আরেক প্রভাবশালী তৃণমূল নেতার বান্ধবীর বাড়ি থেকে মিলল 4 কোটি টাকার সোনা। সব্যসাচী দত্ত বিধাননগরের প্রাক্তন মেয়র, তৃণমূল আমলের প্রভাবশালী নেতা। তোলাবাজি এবং হুমকি এই দুয়েই নাকি পারদর্শী সব্যসাচী। জোড়া অভিযোগে 8ই জুন তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে কেজি কেজি সোনা পেয়েছেন তদন্তকারীরা। কয়েকদিন আগে সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। মেলে 87 গ্রাম সোনা এবং প্রায় 50 কেজি সোনা কেনার রসিদ, ব্যাংক লেনদেনের একাধিক তথ্য। এদিন সব্যসাচী দত্তের ব্যাংকের লকার থেকে 3 কেজি সোনা বাজেয়াপ্ত, যার বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। আরেকটি লকারে মিলেছে 1 কিলো 300 গ্রাম রূপো, যার বাজার মূল্য 3.5 লাখ। সব্যসাচীর সূত্র ধরেই তার বান্ধবী টিনা ভৌমিক সাহার কাছে পুলিশ। নদিয়ার তেহট্টে টিনার দুটি বাড়িতেই সোমবার মাঝরাতে হানা দেয় পুলিশ। 2 বাড়ি থেকে মিলেছে 3 কিলো সোনা, যার বাজার দর 4 কোটি টাকা। এত সোনা কোথায় থেকে আসলো, এটা তদন্ত হওয়া অবশ্যই দরকার। 3 কেজি আমাদের 7 জন মহিলা পরিবারের সদস্য, সবার সোনা সেখানে এক জায়গায় করে ওনারা সিজার করেছেন। আমাদের সম্পূর্ণ তার তথ্য প্রমাণ আছে, আমাদের ট্যাক্স ফাইলে সোনা অলরেডি তোলা আছে সাংবিধানিক অনুযায়ী। তেমনি তো আমরা ট্যাক্স পেয়ার হিসেবে সোনা রেখেছি। সেই জায়গায় উনি কিভাবে বলতে পারেন রাত্রি 2:30-3টের সময় এই ধরনের একটা ইনসিডেন্ট করেছে? কি বলবেন, এত পরিমাণে সোনা পাওয়া গেছে সব্যসাচীদা? আমার কোনো সম্পর্কই নেই। তাহলে ওটা কিসের জন্য আপনাকে নিয়ে যাওয়া হলো? টিনা ভৌমিক সাহা শুধু তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বান্ধবী নন, টিনা নিজেও তৃণমূলের দাপুটে নেতা। 2018 থেকে নদিয়া জেলা পরিষদে তৃণমূলের সদস্য, স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষক। এই চাকরি পাওয়া ঘিরেও অভিযোগ রয়েছে তৃণমূল জমানায় দুর্নীতির খনি। রাজ্যে পালা বদল হতেই তৃণমূল নেতাদের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ। তালিকায় নয়া নাম সব্যসাচী দত্ত এবং তার বান্ধবী টিনার। নিউজ 18 বাংলা। আর এবার সব্যসাচী দত্তের স্ত্রীর খোঁজে পুলিশ। সব্যসাচী দত্ত গ্রেফতার হওয়ার পর থেকেই বেপাত্তা স্ত্রী ইন্দ্রাণীর খোঁজে বিধাননগর উত্তর থানার পুলিশ। কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, ইন্দ্রাণী দত্ত, সব্যসাচী দত্তের স্ত্রীকে কেন খুঁজছে পুলিশ?
এবং সব্যসাচী দত্ত তাকে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে একাধিক মামলায় বারবার তাকে হেফাজতে নিয়েছে এবং দেখা যাচ্ছে সব মিলিয়ে এখনো পর্যন্ত সোনা এবং গয়না মিলিয়ে এবং সম্পত্তি মিলিয়ে 10 কোটি টাকার পরিমাণ কিন্তু এখনো জানতে পারা যাচ্ছে। এবং বলা হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে শুধুমাত্র এই সোনা গয়নার পরিমাণ এই নয়, এছাড়াও তার স্ত্রী ইন্দ্রাণী দত্ত তিনি গোটা বিষয়টি জানতেন এবং তার বিরুদ্ধে কিন্তু চাঞ্চল্যকর বেশি অভিযোগ উঠে আসছে। একাধিক ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটি জায়গার ক্ষেত্রে তোলাবাজি সমস্তভাবে তার নামে অভিযোগ উঠে আসছে এবং সেই কারণেই ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন এমনটাই তদন্তকারী আধিকারিক যারা উত্তর থানার পুলিশ তারা মনে করছে। সেই জন্য সব্যসাচী দত্তর স্ত্রীর খোঁজ পেতে চাইছে। যদিও সব্যসাচী গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্র থেকেই তার স্ত্রী ইন্দ্রাণী দত্ত একটি বিলাসবহুল গাড়ি নিয়ে তিনি কিন্তু বেপাত্তা রয়েছেন। তার বর্তমান অবস্থা কোথায় এগুলো কিন্তু জানার পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে তাকে জিজ্ঞাসাবাদ করে মোট সম্পত্তির পরিমাণ কত, কিভাবে টাকা নেওয়া হয়েছিল এই যাবতীয় বিষয় জানতে চায় এবং সেই কারণে সব্যসাচী দত্তের স্ত্রী তাকে জিজ্ঞাসাবাদের জন্য বারবার খোঁজা হচ্ছে, কিন্তু এখনো তার খোঁজ পাচ্ছে না। যে কারণে সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে ইতিমধ্যেই তলব করে উত্তর থানায় পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে আরো কয়েকজনকে তাদেরকে তলব করা হচ্ছে, কারণ তাদের মাধ্যমেই সব্যসাচী দত্তের স্ত্রী ইন্দ্রাণী দত্ত টাকা নিতেন এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। সেই পরিপ্রেক্ষিতে সব্যসাচী দত্তের এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে তার স্ত্রী ইন্দ্রাণী দত্তের খোঁজ করা হচ্ছে, যদিও তার বর্তমান অবস্থান কোথায় সেগুলো স্পষ্ট হচ্ছে না। ইতিমধ্যেই জানতে পারা যাচ্ছে সব্যসাচী দত্ত যখন গ্রেপ্তার হয় তার পরবর্তী ক্ষেত্রে ইন্দ্রাণী দত্ত তিনি কিন্তু তার যে বিলাসবহুল একটি গাড়ি সেই গাড়ি নিয়ে বেপাত্তা হয়েছে। তার খোঁজে এই মুহূর্তে বিধাননগর উত্তর থানার পুলিশ। ধন্যবাদ অনেক। অতীন ঘোষের বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় এফআইআর দায়ের হয়েছে। কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ, তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এবং তার মেয়ের বিরুদ্ধেও এফআইআর। জোর করে জমি বাড়ি হাতানোর অভিযোগে মামলা রুজু হয়েছে। মামলা রুজু করে তদন্ত শুরু করলো বিধাননগর পুলিশ। অতীনের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ হোটেল মালিকের। অতীন ঘোষের মেয়ের প্রিয়দর্শিনীর বিরুদ্ধেও অভিযোগ। প্রতারণা, ভয় দেখানো, হুমকি সহ 6 ধারায় মামলা দায়ের। তারা জোর করে আমার থেকে আগে অনেক চাপ সৃষ্টি করে বাড়ি ওদেরকে দেওয়ার জন্য। অতীন ঘোষ, ওনার মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ বাবা, তার হাজবেন্ড পার্টির লোক এনে আমাদেরকে ভয় দেখিয়ে বাড়িতে একটা এগ্রিমেন্ট সাইন করে নিয়ে চলে যান, আর তার এগেনস্টে আমার অ্যাকাউন্টে দুটো 25 লাখসের চেক দিয়ে দেয়। আমি জানি আমি এটা বিক্রি করতে চাই না, আমি তারপরে অনেক কন্ট্যাক্ট করি তাদের সাথে, আমি টাকাটা তাদেরকে ফেরত দেওয়ার চেষ্টা করি, ইমেল করি, অ্যাকাউন্ট থেকে ট্রান্সফারটা ব্লক করে দেয়। দে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি আমাকে বলে আমার অ্যাকাউন্টে সেটা রিফ্লেক্ট করিয়ে দেয়। প্রায় 8 থেকে 9 বছর হলো। প্রথম দিন থেকে বলছি, এখনো বলছি, বাড়ি তখন থেকে ফেরত চাইছি, বাট কোথাও গিয়ে কোনো সাপোর্টও পাইনি এবং তারাও অলওয়েজ খবর পেয়ে যেত, থ্রেট ফোন করে থ্রেট দেওয়া। এখন হোপ করছি বাড়ি ফেরত পেতে পারি। লাস্ট উইকে নর্থ থানায় আমার কমপ্লেন জানাই, তার এগেনস্টে এফআইআর করা হয়। দিলীপ ঘোষের মাছ বার্তা, ভালো মাছ বেছে খারাপ মাছ ফেলে দিতে হবে। নিউজ 18 বাংলায় ইঙ্গিতপূর্ণ দিলীপ ঘোষ। সুভাষ সরোবরে মাছ ধরলেন পঞ্চায়েত মন্ত্রী। তৃণমূলে গভীর জলের খারাপ মাছ তুলে ফেলা হচ্ছে মন্তব্য দিলীপ ঘোষের। ভালো জলের ভালো মাছের খোঁজ চলছে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। উত্তর কলকাতার অলিন্দে মন্ত্রী দিলীপ ঘোষ মাছ ধরতে নেমেছেন। মাছ ধরা কি ছোটবেলা থেকে? হ্যাঁ, মাছ ধরি, মানুষ ধরি, সারা জীবন এটাই করেছি। সংগঠনের যে লোক ধরতে হয়, তো সব ধরনের লোক ধরে কাজে লাগাতে হয়, আর সেটাও মাছও ধরতে হয়, সব দুটোতেই টেকনিক লাগে। পদ্মের চাষ হচ্ছিল এবং পদ্ম এখন ফুটেও গিয়েছে। দেখা যাচ্ছে যে বেশ কিছু গভীর জলের ফিশ ধরা পড়ছে, তাদের কি হবে? না, যেগুলো এতদিন শোল বোয়াল দাপিয়ে বেড়াচ্ছিল ওরা তো যাচ্ছে। যারা ভালো জলে ভালো মাছ, সেই মাছের খোঁজ চলছে। শোল বোয়াল সবাই দেখেছে এতদিন, তাদের দাপট দেখেছে, তারা জল খারাপ করে দিচ্ছে, পুকুর খারাপ করে দিচ্ছে, তাদের পরিবর্তন দরকার। সেই চেষ্টা চলছে, ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে জল, যাতে ভালো মাছেরা চান্স পায়। এই যে ভালো মাছ আর খারাপ মাছ, এই বাছাবাছির যে সিস্টেমটা ঝাড়াই বাছাই চলছে আর কি। বেশ কিছু মাছ বেশ একদম মন খারাপও হচ্ছে দেখা যাচ্ছে। বহুত মাছ উঠেছে না, আমাদের ছেলেরা আবার সব জায়গায় মাছ ভাতের প্রোগ্রাম রাখছে,
তো মাছ খাও, পুকুরকে প্রথম পরিষ্কার করতে হয় ভালো মাছ ছাড়ার জন্য। পুকুর ছাঁচা চলছে, যত এই ধরনের মাছ যারা অন্য মাছকে খেয়ে ফেলে সেই মাছকে ধরা হচ্ছে, এরপরে ভালো মাছ ছাড়া হবে। তৃণমূল কংগ্রেস ছিল জামানা, তখন তারা বলেছিলেন যে বিজেপি আসার পর নাকি মাছ ভাত হবে না বাঙালির খেতে, তাই তো হলো। সে তো প্রমাণ হয়ে গেছে কোনটা ঠিক। কেন আমাদের লোকেরা সব জায়গায় মাছ ভাতেরই প্রোগ্রাম করছে, যে মাছ খায় না সেও মাছ ভাত খাওয়াচ্ছে। মানুষকে ভুল বুঝিয়ে বেশি দিন রাখা যায় না, মানুষের ভুল ভ্রান্তি নিজেরাই কাটিয়ে ফেলেছেন, যারা ভুল ছিল তাদেরকে ওরা সরিয়ে দিয়েছে। দিলীপ ঘোষের ক্ষেত্রে শুধুমাত্র কি বড়শিতেই মাছ, নাকি পাতেও মাছে ভাতে দিলীপ? মাছ তো প্রতিদিনই খাই আমরা। পশ্চিমবঙ্গ হচ্ছে মাছ খায়, কিন্তু মাছ উৎপাদন করতে পারে না সাফিসিয়েন্ট, বাইরে থেকে এখনো অন্ধ্র থেকে আনতে হয়। অন্ধ্র নয়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ওখানকার যত বড় বড় পুকুর ঝিল আমাদের এখানকার লোকেরা গিয়ে আর লিজ নেয়, দিয়ে ওখানে মাছ চাষ করে, সেই মাছ এখানে আসে। আমরা চাই পশ্চিমবাংলার মানুষ মাছ খায়, মাছের উৎপাদন এখানেই হয়, হোক সাফিসিয়েন্ট, দরকার আমরা মাছ সাপ্লাই করব, তারই প্রস্তুতি চলছে, যাতে অন্যের কাছে যেতে না হয়। একদমই দিলীপ ঘোষ যেমনটা বলছেন, মন্ত্রী তিনি নিজে একদম সাত সকালে সুভাষ সরোবরে মাছ ধরতে নেমেছেন, এবং একই সঙ্গে তিনি বললেন যে ভালো মাছ খারাপ মাছের ঝাড়াই বাছাই চলছে, খারাপ মাছ বের করে দিতে হবে, ভালো মাছ গ্রহণ করতে হবে। ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ। ডিজে মন্তব্য, অভিষেকের ডিজে মন্তব্য, সেই মন্তব্যে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। সিআইডির আবেদন মঞ্জুর করলো বিধাননগর আদালত। কথা বলবো, অমিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, ডিজে মামলা অর্থাৎ নির্বাচনী প্রচার চলাকালীন তিনি যে উস্কানিমূলক ও প্ররোচনামূলক বক্তব্য রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই যে মামলার তদন্ত করছে সিআইডি, সেই মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা তারা সংগ্রহ করতে চান। এই মর্মে বিধাননগর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতের কাছে আবেদন করা হয়েছিল। সিআইডি সূত্রে খবর, সেই আবেদন ইতিমধ্যেই মঞ্জুর করা হয়েছে এবং 30শে জুন বিধাননগর আদালতে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। তোমাকে জানিয়ে রাখবো, বিধাননগর সাইবার পিএসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাগুইআটির একজন বাসিন্দা অভিযোগ করেছিলেন, নির্বাচনী প্রচার চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে প্রচারে উস্কানিমূলক এবং প্ররোচনামূলক বক্তব্য পেশ করেছিলেন। সেক্ষেত্রে তিনি কি বলেছিলেন যে 4 তারিখ ফল প্রকাশের পর বেলা 1টার পর থেকে রবীন্দ্র সঙ্গীতের সুরে বিভিন্ন জায়গাতে ডিজে বাজবে, এবং এই যে বক্তব্য তিনি রেখেছিলেন, এই বক্তব্য জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে, জনমানসে অশান্তি বাতাবরণ তৈরি করতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করে বিধাননগর সাইবার পিএসে অভিযোগ করেছিলেন বাগুইআটির একজন বাসিন্দা। সেই মামলা তদন্তভার নেয় সিআইডি। আমরা দেখেছি সপ্তাহ দেড়েক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলাতে অর্থাৎ ডিজে মামলাতে বা নির্বাচনী প্রচারে প্ররোচনা এবং উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকি তার যে সমস্ত ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোডে যিনি কাজ করে থাকেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক আত্মীয়া, কালীঘাট রোডে তার বাড়ি, তাকেও এক্সামিন করা হয়েছে সিআইডির তরফে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য আবেদন জানানো হয়েছিল সিআইডির তরফে, কারণ যে বক্তব্য উনি রেখেছেন সেখানে যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেক্ষেত্রে ভগবানপুর, জলঙ্গি, দক্ষিণ 24 পরগনা সহ বেশ কয়েকটি জায়গাতে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য তিনি রেখেছিলেন। সমস্ত জায়গার ভিডিও ফুটেজ তারা ইতিমধ্যে সিআইডি সংগ্রহ করেছে, সেগুলো তারা এক্সামিন করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের দিন সেই সমস্ত ভিডিও ফুটেজ তারা চালিয়েছিলেন। সেই সমস্ত ভিডিও ফুটেজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কণ্ঠস্বর রয়েছে, সেই কণ্ঠস্বরের সঙ্গে সেই কণ্ঠস্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বর কিনা সেটা আরও ভালোভাবে পরীক্ষামূলকভাবে তার প্রমাণ করার ক্ষেত্রে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে, এই মর্মে তারা সিদ্ধান্ত নেন এবং বিধাননগর কোর্টে দ্বারস্থ হন। কোর্ট ইতিমধ্যেই পারমিশন দিয়েছে বা অনুমতি দিয়েছে 30শে জুন বিধাননগর আদালতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে, এমনটা কিন্তু সিআইডি সূত্রে খবর। ওকে, 12ই এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন, যার প্রেক্ষিতে এই মামলা, শুনুন। যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন, আর
আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে। এবার যারা বেশি লম্পজম্প করছেন, আমাদের সৌজন্যতা, আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করব আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে কড়ায় গন্ডায়। আর এবার চোখের চিকিৎসা করাতে বিদেশ যাওয়ার আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সমস্যা রয়েছে চোখে, আপনারা জানেন, একটি দুর্ঘটনার পর। আর তারপরই বিদেশ যাওয়ার আবেদন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে তিনি আবেদন করেছেন বিদেশ যাওয়ার জন্য, তার ট্রিটমেন্টের জন্য। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে আবেদন, প্রায় 1 সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার আবেদন করেছেন অভিষেক। উস্কানিমূলক ভাষণ মামলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা, আর তারপর হাইকোর্টের নিষেধাজ্ঞা শিথিলের আবেদন অভিষেকের। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে চাইছেন ট্রিটমেন্টের জন্য, হাইকোর্টে আবেদন করেছেন। কি বলছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার? নিশ্চয়ই এমন কিছু ব্যবস্থা ছিল বা এমন কিছু পরিস্থিতি আছে যাতে উনি বিদেশে গেলে আর ফিরে আসতে নাও পারেন বলে অনেকে মনে করেছেন। বিভিন্ন সময় যিনি একাধিক দেশে গিয়েছেন এবং বিভিন্ন সময় তার ব্যক্তিগত কারণে, চিকিৎসা ইত্যাদির কারণে গিয়েছেন, তাকে হাইকোর্ট কেন আটকিয়েছিল?